সৌমিত্র সরকার, ইগনো একাডেমিক কাউন্সিলর, অভিষেকান্ত মহাবিদ্যালয় 28150। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএসওসি 133 কোডের ইউনিট 7, যার বিষয়বস্তু হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ ম্যাক্স ওয়েবারস ওয়ার্ক। অর্থাৎ আজকে এন্টার আলোচনার সূত্রপাতই হচ্ছে দেখো ম্যাক্স ওয়েবারকে নিয়ে। ম্যাক্স ওয়েবার একজন জার্মান সোশিওলজিস্ট, কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে সমাজতত্ত্বের যে তিনটে গুরুত্বপূর্ণ থিঙ্কার, আমি আগেও আলোচনা করেছি বিষয় নিয়ে, সেটা হচ্ছে কার্ল মার্কস, এমিল দুর্খেইম অ্যান্ড ম্যাক্স ওয়েবার। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি সে হচ্ছে ম্যাক্স ওয়েবার, জার্মান সোশিওলজিস্ট। দেখো, কার্ল মার্কস সে পরবর্তীকালে, কার্ল মার্কসের সময়কাল আমরা আগে আলোচনা করেছিলাম 1818 থেকে 1883। আজকে আমরা আলোচনা করছি ম্যাক্স ওয়েবারকে নিয়ে। ম্যাক্স ওয়েবারের সময়কাল হচ্ছে কিন্তু 1864 থেকে শুরু হচ্ছে। কোথায় শুরু হচ্ছে? জার্মানিতে। সময়কাল কত? 19th সেঞ্চুরি। তাহলে 1864 মানে হচ্ছে 19th সেঞ্চুরি ঠিক মাঝামাঝি সময়। ম্যাক্স ওয়েবার কি করছে? ম্যাক্স ওয়েবার কেন জনপ্রিয় হয়ে উঠলো তার পেছনে কিন্তু কোথাও না কোথাও কার্ল মার্কসের একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে। কার্ল মার্কস কি করেছে? কার্ল মার্কস জার্মানিতে ইকোনমিক যে ডেভেলপমেন্ট হয়েছে, এই ইকোনমিক ডেভেলপমেন্টের পেছনে নিজের অবদান রেখেছেন। কিন্তু পরবর্তীকালে যখন ম্যাক্স ওয়েবার জার্মানিতে তার নিজের বক্তব্য রিপ্রেজেন্ট করছেন, সেখানে কিন্তু তিনি বারবার দেখানোর চেষ্টা করছেন যে মার্কস যেভাবে অর্থনৈতিক ডেভেলপমেন্টের কথা বলছে এবং তিনি দেখাতে চাইছেন যে জার্মানিতে যে ক্যাপিটালিজমের ডেভেলপমেন্ট হয়েছে, সমাজ যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, এই যে প্রসেস, এই প্রসেসের পেছনে মার্কস বরাবরই ইকোনমিক ডিটারমিনিজম, এই শব্দটা মাথায় রাখবে, ইকোনমিক ডিটারমিনিজম। তা সবকিছুর পেছনে যেন একটা ইকোনমিক্যাল রোল কাজ করছে। ওয়েবার পরবর্তীকালে যখন আসছেন 1864 পরবর্তীকালে তিনি যখন 1880 পরে 1890 থেকে শুরু করছেন তার বক্তব্য লেখা শুরু করছেন, তিনি কিন্তু মার্কসকে ক্রিটিসাইজ করছেন। মার্কসকে কোন বক্তব্যকে ক্রিটিসাইজ করছেন? মার্কসের এই যে ইকোনমিক ডিটারমিনিস্টিক প্রিন্সিপাল, অর্থাৎ সবকিছুকে অর্থনীতি নির্ভর করে দিচ্ছে। এই যে অর্থনীতি সবকিছুকে নির্ভর করে দেয়, এই যে ধারণা, এই ধারণার বিরুদ্ধে যাচ্ছেন এবং তার নিজস্ব বক্তব্যগুলোকে রিপ্রেজেন্ট করছেন। তবে প্রথাগতভাবে আমরা ওয়েবারের স্টেপ বাই স্টেপ আলোচনায় যাব, কিন্তু একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জেনে নেব। কারণ ওয়েবার তো হুট করে ধরো মার্কসকে ক্রিটিসাইজ করছে না, বা ওয়েবারের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা কেন এরকম একটা সিস্টেমেটিক ওয়েতে এগোচ্ছে এবং কেন তিনি ট্র্যাডিশনাল ওয়ে অফ প্রিন্সিপাল থেকে সরছেন। অর্থাৎ আমরা যদি আগাস্ট কোতের প্রিন্সিপাল দেখি, পরবর্তীকালে যদি মার্কসিয়ান প্রিন্সিপাল দেখি বা দুর্খেইমের যে প্রিন্সিপাল, প্রত্যেকের মধ্যে একটা প্যারামিটার আছে, প্রত্যেকের ডাইমেনশনস আছে। আগাস্ট কোত, এমিল দুর্খেইম এরা পজিটিভিস্টিক প্রিন্সিপাল নিয়ে আলোচনা করছেন, দৃশ্যবাদ যেটাকে বলে। মার্কস আবার কনফ্লিক্ট কনফ্লিক্টকে ইম্পর্টেন্স দিচ্ছেন, ইকোনমিকে ইম্পর্টেন্স দিচ্ছেন। কিন্তু যখন আমরা ওয়েবারের প্রিন্সিপালকে দেখব, ওয়েবার কিন্তু এই দুটোর মধ্যে ইম্পর্টেন্স দিচ্ছে না। ওয়েবারের আলোচনা ভিন্ন ধরনের। ওয়েবার হচ্ছে প্রথম থিঙ্কার যে কিন্তু ব্যক্তিকেন্দ্রিক আলোচনাকে ইম্পর্টেন্সে নিয়ে আসছেন, অর্থাৎ ব্যক্তিরও যে সমান গুরুত্ব রয়েছে এই ধারণাকে তিনি কিন্তু দেখানোর চেষ্টা করছেন। তার মানে কি? তার মানে দেখো, ওয়েবারিয়ান প্রিন্সিপালের মধ্যে ব্যক্তি প্রথম প্রাধান্য পাচ্ছে। তার মানে কোথাও না কোথাও ভালো করে দেখো, ওয়েবার তো ক্লাসিক্যাল থিঙ্কার হিসেবে কোট, দুর্খেইম, মার্কস সেভাবে ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে না, একটা ব্রডার সোশ্যাল ফ্রেমকে দেখছে। তার মানে ম্যাক্রো থিওরিটিক্যাল পার্সপেক্টিভ। কিন্তু ওয়েবার মাইক্রো থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখছে, অর্থাৎ ব্যক্তি কিভাবে ঘটনাকে ইন্টারপ্রেট করে, সমাজ কিভাবে ঘটনাকে দেখে, এই যে ধারণা বা সমাজ যেভাবে চলছে, মানুষ যেভাবে সামাজিক পরিস্থিতি মানিয়ে নিয়েছে, এই ধারণা থেকে সরে আসছে এবং ব্যক্তির অ্যাসপেক্ট থেকে সমাজকে দেখার চেষ্টা করছে। যে প্রত্যেকটা ব্যক্তি যে সমাজের মধ্যে বসবাস করে
তাদের নিজস্ব থট থিঙ্কিং রয়েছে, প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে সমাজকে দেখার ক্ষেত্রে। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম কি যে প্রথম ক্লাসিক্যাল থিঙ্কার হচ্ছেন ম্যাক্স ওয়েবার, যিনি কিন্তু ব্যক্তিকেন্দ্রিক পার্সপেক্টিভ থেকে সমাজের আলোচনায় ইম্পর্টেন্স দিচ্ছেন। এটা এই যে জার্মানির আর্কফুটে একটা দীর্ঘ শৈশব তার অতিবাহিত হয়েছে, এই জার্মানির আর্কফুটে দীর্ঘ শৈশব অতিবাহিত হওয়ার ফলে আমরা দেখছি যে ওয়েবার কিন্তু প্রথম দিকে তার, যদি আমরা একদম আর্লি স্টেজ দেখার চেষ্টা করি, প্রথম দিককার জীবনী, প্রথম দিককার রাইটিংস, তার তার এডুকেশনাল স্ট্রাকচার, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব যে ওয়েবারের আলোচনার মধ্যে একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ রয়েছে, অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে সবকিছুকে দেখার প্রবণতা। কেন রয়েছে? কারণ ওয়েবার কিন্তু হিস্ট্রি পড়তে ভালোবাসতেন এবং প্রথম দিককার তার স্টাডি ওরিয়েন্টেশনের মধ্যে হিস্ট্রি সাবজেক্টটা ছিল। আর কি? আর হচ্ছে ইকোনমিক্যাল অ্যাসপেক্ট, ইকোনমিক্স এর স্টুডেন্ট ছিলেন তিনি। তাহলে ওয়েবারের আলোচনার মধ্যে দেখো হিস্ট্রি, ইকোনমিক্স এর ইম্পর্টেন্স রয়েছে। সেই জন্য পরবর্তীকালে যখন আমরা ওয়েবারের আলোচনা দেখব, সেখানে কিন্তু কোথাও না কোথাও ওয়েবারের আলোচনার মধ্যে একটা হিস্টোরিক্যাল রুট রয়েছে, অর্থাৎ সোশিওলজি অ্যান্ড হিস্ট্রি, হিস্ট্রি অ্যান্ড সোশিওলজি, হিস্ট্রির সাথে একটা সোশিওলজিক্যাল এক্সপ্লানেশন, একটা কোর কনসেপচুয়াল ভিউ রয়েছে। ইতিহাসগতভাবে সমাজের যে বিবর্তন হয়ে সোসাইটির মধ্যে পৌঁছেছে, এই যে বিবর্তনগত প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা কিন্তু আমরা জেনারেলি দেখতে পাচ্ছি কোথায়? ওয়েবারের আলোচনার মধ্যে। তাহলে ওয়েবারের আলোচনার মধ্যে এই যে ধারণাগত প্রেক্ষাপটে আমরা কি পেলাম? দেখো, প্রথমত পেলাম হি ওয়াজ আ জার্মান সোশিওলজিস্ট, জার্মান থিঙ্কার। আর কি? প্রথম ক্লাসিক্যাল থিঙ্কার যার আলোচনার মধ্যে ব্যক্তি ইম্পর্টেন্স পাচ্ছে, প্রথম সোশিওলজিস্ট যার আলোচনার মধ্যে মাইক্রো পার্সপেক্টিভের ইম্পর্টেন্স রয়েছে। ওয়েবার হচ্ছে সেই ধরনের থিঙ্কার যিনি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে সোশ্যাল কনটেক্সটকে ইভ্যালুয়েট করার চেষ্টা করছেন। ওয়েবার হচ্ছে সেই থিঙ্কার যার আলোচনার মধ্যে ইকোনমিক্স এর ইম্পর্টেন্স রয়েছে। তাহলে একটা সোশ্যাল সেগমেন্টে, একটা সোশিও কালচারাল সেটিংস এর মধ্যে কি ধরনের কালচারাল প্যারামিটার ব্যক্তিকে ইম্পর্টেন্স বা ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করে, এটা কিন্তু ওয়েবারের আলোচনায় খুব মাইনিউটলি অবজার্ভ হয়েছে। অর্থাৎ দেখো, তোমরা যারা এখানে রয়েছো প্রত্যেকে তারা ডিফারেন্ট সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছো, প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল প্যারামিটার রয়েছে। তাহলে প্রত্যেকটা ব্যক্তি যে ডিফারেন্ট সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছো, তাদের কিন্তু সোশ্যাল আপব্রিঙ্গিংটা ডিফারেন্ট হয়েছে। সবাই কিন্তু একই রকম ভাবে সমাজে বিহেভ করো না, তাদের তোমাদের আচার আচরণ, চালচলন, কথাবার্তার মধ্যে ভিন্নতা রয়েছে। তার মানে কি? একটা নির্দিষ্ট সোশ্যাল ফ্যাক্টকে দেখার ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির যে নিজস্ব ধারণাগত কনসিয়াসনেস রয়েছে, এই কনসাসনেসের ধারণাটা কিন্তু ওয়েবারের আলোচনায় ইম্পর্টেন্স পাচ্ছে। তাহলে ওয়েবারের আলোচনায় এই যে কনসিয়াসনেস আসছে, তার মানে কালচারাল কালচারাল প্যারামিটার গুলোকে ওয়েবার কিন্তু বারবার দেখানোর চেষ্টা করছেন। যারা নির্দিষ্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে ব্যক্তি উঠে আসে, সেই কালচার কিন্তু ব্যক্তিকে যথারীতি ইনফ্লুয়েন্স করে, ব্যক্তির উপরে কিন্তু প্রভাব ফেলে। তাহলে ব্যক্তিকেন্দ্রিক প্রেক্ষাপট থেকে যখন ওয়েবার তার জার্নি শুরু করছে, তিনি কিন্তু তার আলোচনায় অনেকগুলো বিস্তৃত টপিক আলোচনা করেছেন, যেগুলো আমাদেরকে পড়তে হবে। মানে সিলেবাসের মধ্যে যে টপিকগুলো আমাদের রয়েছে, তার মধ্যে আমরা কি কি পড়বো? যেমন প্রথম আমরা, তোমরা ইউনিট 7 দেখো, সেখানের মধ্যে দেখবে রয়েছে যে ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্স, অর্থাৎ ওয়েবারের যে ইন্টেলেকচুয়ালিটি, সেখানের মধ্যে কোন কোন প্যারামিটার গুলো প্রথম প্রথম ইম্পর্টেন্স পাচ্ছে। স্টেপ বাই স্টেপ যাবো আমরা। প্রথম দেখছে যে ডিবেট বিটুইন, কার মধ্যে ডিবেট হচ্ছে? ন্যাচারাল এন্ড সোশ্যাল সায়েন্স এন্ড দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি। তাহলে ন্যাচারাল এন্ড সোশ্যাল সায়েন্স, তাহলে এই যে সোশ্যাল সায়েন্স হিসাবে সোশিওলজি ডেভেলপমেন্ট আর ন্যাচারাল সায়েন্স, এই দুটোর মধ্যে ডিবেটিক আলোচনা। অর্থাৎ ওয়েবার হচ্ছে সেই সোশিওলজিস্ট হচ্ছে যে সোশিওলজি কিন্তু সায়েন্স নয়। তোমরা যদি প্রথম দিকে পড়াশোনাগুলো পড়েছো, দেখে থাকবে যে একটা টপিক তোমাদের পড়তে হয়েছিল স্কোপ অফ সোশিওলজি। স্কোপ অফ সোশিওলজির মধ্যে
সেখানে কিন্তু তোমাদেরকে পড়তে হয়েছিল দ্য স্কুল অফ থট, যেখানে দুটো স্কুল অফ থটে আলোচনা হয়েছে, ফর্মালিস্টিক স্কুল অফ থট, এগেন সিনথেটিক স্কুল অফ থট। এই যে ফর্মালিস্টিক স্কুল অফ থট, এই ফর্মালিস্টিক স্কুল অফ থট কোন বিষয়টাকে ইম্পর্টেন্স দেয়? দ্য সোশ্যাল রিলেশনশিপ। অর্থাৎ সোশিওলজির আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত ছিল সোশ্যাল রিলেশনশিপ কেন্দ্রিক। সুতরাং আমরা কি দেখলাম? তাহলে ওয়েবার বলতে চাইছেন যে সোশিওলজিকে এমন একটা সোশ্যাল সায়েন্স করতে হবে যে সোশ্যাল সায়েন্সটা ব্যক্তি কেন্দ্রিক আলোচনা করবে এবং ব্যক্তির সম্পর্কগত দিকগুলোকে দেখবে, অর্থাৎ সোশ্যাল অ্যাকশনসকে বেশি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করবে। সোশ্যাল অ্যাকশনস কি? সোশ্যাল অ্যাকশন হচ্ছে দ্য অ্যাক্টিভিটিস অফ আ পারসনস উইদিন আ স্পেসিফিক সোশ্যাল সিচুয়েশনস। অর্থাৎ একটা নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপটে ব্যক্তির কি নির্দিষ্ট আচার-আচরণ করা উচিত, এই বিষয়টাই কিন্তু ওয়েবার দেখাতে চাইছেন তার সোশ্যাল অ্যাকশনস থিওরির মধ্যে দিয়ে। তাহলে এই যে সোশ্যাল অ্যাকশনের কথা এখানে বলা হচ্ছে, সোশ্যাল অ্যাকশনের মধ্যে দিয়ে ওয়েবার তার বক্তব্যকে রিপ্রেজেন্ট করলো। কি বলতে চাইলেন? তিনি বলতে চাইছেন যে ন্যাচারাল সায়েন্সের থেকে সোশ্যাল সায়েন্স কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ ন্যাচারাল সায়েন্স একটা সমাজকে, একটা বায়োলজিক্যাল অ্যাসপেক্টকে সায়েন্টিফিক ওয়েতে দেখার চেষ্টা করে। কারণ ন্যাচারাল সায়েন্সের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স টপিক রয়েছে? অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন আর কজ এফেক্ট রিলেশনশিপ। এগুলো সব হচ্ছে ন্যাচারাল সায়েন্সের একটা প্যারামিটার। অবজারভেশন মানে হচ্ছে যে বিষয়টাকে চোখে দেখা যায়, অবজারভেবল। এক্সপেরিমেন্ট করছেন, অর্থাৎ মলিকুলার স্ট্রাকচার, একটার সঙ্গে একটা জিনিসকে এক্সপেরিমেন্ট করে একটা সিদ্ধান্তে পৌঁছানো। কজ এফেক্ট রিলেশনশিপ, অর্থাৎ প্রত্যেকটা ঘটনা যেটা ঘটছে, তাহলে এই যে এফেক্ট যেটা ঘটে গেল, তার পেছনে ডিফারেন্টলি এবং ডেফিনেটলি কোনো না কোনো কজ তোমার আছেই। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য কজ। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন কজ অ্যান্ড এফেক্ট। এই যে ন্যাচারাল সায়েন্সের যে প্যারামিটার, ন্যাচারাল সায়েন্সের যে সেগমেন্ট, সেখান থেকে সোশ্যাল সায়েন্সের আলোচনাকে জাস্টিফাই করছে কে? ওয়েবার। ওয়েবার দেখাতে চাইছেন যে সোশ্যাল সায়েন্সের যে আলোচনা, এই সোশ্যাল সায়েন্সে কি হচ্ছে? সোশ্যাল সায়েন্সের মধ্যে সবথেকে ভালো এবং উৎকৃষ্ট সাবজেক্ট হবে সোশিওলজি, যদি সোশিওলজি সোশ্যাল অ্যাকশনসকে নিয়ে আলোচনা করে। অর্থাৎ সামাজিক ক্রিয়ার সুষ্ঠু ব্যাখ্যা যদি সোশিওলজি রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে সমাজতত্ত্বের পরিধি হবে অনেক বেশি স্ট্রং। এইভাবে কিন্তু তার আলোচনার মধ্যে ডিবেটিক কনসেপ্টটা ফুটে উঠেছে। অর্থাৎ সোশিওলজির সাথে অন্যান্য ন্যাচারাল সায়েন্সগুলোর কি গুরুত্বপূর্ণ সম্পর্ক, পার্থক্য রয়েছে। আজকে যে টপিকগুলো আমরা আলোচনা করব, সেগুলো সব কিন্তু হচ্ছে ওয়েবারের একটা ফাউন্ডেশনাল অ্যাসপেক্ট। অর্থাৎ এর পরবর্তীকালে আমরা ওয়েবারের গুরুত্বপূর্ণ টপিকগুলোকে ইন ডেপথ আলোচনা করব, ডিটেইলে আলোচনা করব, কিন্তু আজকে আমরা তার একটা ওভারভিউ নেব। এর থেকে যেটা বোঝা যাবে যে ওয়েবার কোন কোন বিষয়গুলোকে নিয়ে স্টাডি করেছে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক কি, এবং কিভাবে সেগুলো সমাজের উপরে প্রভাব ফেলেছে। জার্মানিতে তার একটা বড় রোল রয়েছে। তাহলে ওয়েবারের এখানে যে গুরুত্বপূর্ণ আমরা টপিকগুলো দেখব, সেগুলির মধ্যে একটা হচ্ছে যেমন কজালিটি, কজালিটি অ্যান্ড প্রবাবিলিটি। অর্থাৎ কজালিটি অ্যান্ড প্রবাবিলিটি, দেখো এই শব্দটা খুব রিলেভেন্ট ওয়েবারের টপিক আলোচনা প্রসঙ্গে। কারণ ওয়েবার যখন মার্কসের ইকোনমিক ডিটারমিনিজমকে ক্রিটিসাইজ করছেন, মার্কসের একটা খুব ফেমাস থিওরি আছে, আমি পড়েছিলাম, আমরা তোমাদের মনে আছে, বেস এন্ড সুপারস্ট্রাকচার। বেস এন্ড সুপারস্ট্রাকচারে মার্কস কিন্তু কি বলছে? ইকোনমি ইজ দ্য বেস, অর্থাৎ অর্থ হচ্ছে সবকিছুর নিয়ন্তা, এবং
অন্যান্য সমস্ত সমাজের যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো হচ্ছে সুপারস্ট্রাকচার। এগুলো সব অর্থনীতির উপরে ডিপেন্ড করে। তাহলে দেখো এই যে অর্থনীতির উপরে নির্ভর করে সমস্ত বিষয়গুলোর অস্তিত্ব সমাজে টিকে রয়েছে, এই যে ইকোনমিক ডিটারমিনিস্টিক প্রিন্সিপালস এর কথা কার্ল মার্কস বলেছে, ওয়েবার কিন্তু তার বিরোধিতা করছে এবং বলছে, এই যে এখানে তুমি ভালো করে দেখো কজালিটি আর এবং প্রবাবিলিটির অ্যাসপেক্টে, প্রবাবিলিটি মানে বলছেন যে তিনি বলছেন যে জার্মানিতে ক্যাপিটালিজমের ডেভেলপমেন্টের পেছনে ইকোনমি একটা ফ্যাক্টর ডেফিনেটলি, কিন্তু তিনি বলতে চাইছেন যে ইকোনমি একটা সোল ফ্যাক্টর নয়, একমাত্র অর্থনীতি যে রেসপন্সিবল এটা নয়, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে, প্রবাবিলিস্টিক, অর্থাৎ সমাজে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে কোনো না কোনো ফ্যাক্টর ডেফিনেটলি কিন্তু ইকোনমিকে পুশ করেছে, ক্যাপিটালিজমের ডেভেলপমেন্টে সাহায্য করেছে। তাহলে তার আলোচনায় কজালিটি আসছে, কজালিটি মানে কজ এন্ড এফেক্ট, অর্থাৎ জার্মানিতে দেখো ওই যে বলছি যে ক্যাপিটালিজমের ডেভেলপমেন্ট হয়েছে, এই ক্যাপিটালিজমের যে ডেভেলপমেন্ট হয়েছে পেছনে কিন্তু ওয়েবার শুধুমাত্র অর্থনীতিকে গুরুত্ব না দিয়ে গুরুত্ব দিচ্ছেন ধর্মের উপরে। কেন ধর্মকে গুরুত্ব দিচ্ছেন? তিনি বলছেন যে ধর্ম হচ্ছে এমন একটা কজ, not the essential cause, there are multiple causes, among the multiple causes there are single cause is a religion, অনেকগুলো কজের মধ্যে ধর্ম হচ্ছে এমন একটা কারণ যে কারণের জন্য জার্মানিতে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছিল। তাহলে এই যে কজালিটি, অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে মানে এফেক্ট হয়েছে, কজ হিসাবে তিনি দেখানোর চেষ্টা করছেন রিলিজিয়নকে, ধর্মকে তিনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন। যেহেতু তিনি ধর্মকে গুরুত্ব দিচ্ছেন, দেখো মার্কসের বেস এন্ড সুপারস্ট্রাকচার তত্ত্বকে ক্রিটিসাইজ করেছেন, কারণ সুপারস্ট্রাকচারের মধ্যে তো ধর্ম রয়েছে, আর মার্কস বলছে যে ইকোনমি বেস, ইকোনমি সবগুলোকে নিয়ন্ত্রণ করেছে বা নির্ধারণ করেছে, কিন্তু ওয়েবার কি করছে, মডেলটাকে আপসাইড ডাউন করছে। তিনি বলছেন যে ধর্মও কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টে সাহায্য করছে, শুধুমাত্র ইকোনমি ফ্লো করছে এরকম নয়, ধর্ম কিন্তু প্রেসারাইজ করেছে ইকোনমির উপরে এবং ইকোনমিক ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাহলে এই হচ্ছে কজালিটি এন্ড প্রবাবিলিটি একটা গুরুত্বপূর্ণ ধারণা, যেখানে কজ এফেক্টের কথা বলছেন। এবং প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি মানে হচ্ছে যে ধরো একটা ক্রিকেট টিমে জন্য অনেকজনের সিলেকশন করা হয়েছে, একটা পাড়া থেকে 5 জন ব্যক্তিকে নেওয়া হবে, সেখানে ধরো পাড়া থেকে 50 জন ব্যক্তিকে চুজ করা হয়েছে। তাহলে কি 50 জন ব্যক্তিকে চুজ করা হলো, এই 50 জন ব্যক্তি কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল, মানে ইকুয়ালি ক্যান বি চুজেন, ওই 5 জন হিসেবে হয়ে উঠতে পারে। আর এই 50 জনের কিন্তু ইকুয়াল চান্সেস আছে ওই 5 জনের মতো জায়গা দখল করার, কারণ এখান থেকে বললে যে 5 জনকে নেওয়া হবে। তাহলে এখানে প্রবাবিলিটির ক্ষেত্রে কেন বলা হচ্ছে, ওয়েবার কি বলছেন যে সমাজে এরকম মাল্টিপল ফ্যাক্টর রয়েছে, ক্যাপিটালিজমের ডেভেলপমেন্টে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর কাজ করতেই পারে, তাই কোনো একটা ফ্যাক্টরকে সব সময় তুমি ইম্পর্টেন্স দিচ্ছেন না, অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে। সেই জন্য তিনি বলছেন যে মার্কসের ইকোনমিক ডিটারমিনিজম ডেফিনেটলি ভালো, গুড থিওরিক্যাল থিওরি পার্সপেক্টিভ, ইকোনমির ইম্পর্টেন্স রয়েছে, একটা সমাজে বেঁচে থাকতে গেলে, সমাজকে নিয়ন্ত্রণ করতে হলে, পরিচালিত করতে হলে অর্থের কিন্তু প্রয়োজন রয়েছে, এটা কিন্তু ওয়েবার অস্বীকার করছে না। কিন্তু তিনি বলছেন যে অর্থেই সব সময় সব এমন নয়, এখানে কিন্তু আরো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, এবং সেই ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে রিলিজিয়ন। আর রিলিজিয়নটা কোথায় অবস্থান করছে? সুপারস্ট্রাকচারে। সুপারস্ট্রাকচার কথা কি ব্যবহার করেছে, শব্দটা ব্যবহার করেছে কার্ল মার্কস। এইভাবে কিন্তু মার্কসের আলোচনায় আমরা দেখে নেব কজালিটি এন্ড প্রবাবিলিটির ধারণা। তারপরে দেখো আমরা আলোচনা করব ওয়েবারের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, এটা হচ্ছে যে অবজেক্টিভিটি এন্ড ভ্যালু।
ভ্যালু শব্দটা এত এসেনশিয়াল একটা শব্দ, কিন্তু দেখো ভ্যালুর সাথে ওয়েবার আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি মানে এখানে তিনি অবজেক্টিভ ওরিয়েন্টেশন কে বলছেন, অর্থাৎ সবকিছুকে অবজেক্টিভ ওয়েতে জাস্টিফাই করা, ভ্যালু ফ্রির কথা বলছেন। কি রকম ভ্যালু ফ্রি? দেখো ধরো কোন জায়গায় একটা ক্রাইম হয়েছে, ক্রাইম স্পটে পাঁচজন ব্যক্তি ছিল, দাঁড়িয়ে ছিল, সে দেখেছে ক্রাইমটা, তারা পাঁচজন দেখেছে। কিন্তু দেখো পাঁচজনের কিন্তু পারসেপশন ডিফারেন্ট। পাঁচটা ব্যক্তি সেখানে প্রেজেন্ট ছিল, পাঁচজন পাঁচ রকম ভাবে ঘটনাকে দেখেছে এবং পাঁচ রকম ভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করেছে যে কিভাবে ঘটনাটা ঘটেছে, কেন ঘটেছে, কে ঘটনাটা ঘটিয়েছে, তারপরে সিচুয়েশনটা কি। তাহলে এই যে প্রত্যেকটা অ্যাসপেক্ট পাঁচটা ব্যক্তি পাঁচ রকম ভাবে দেখছে, সেটা কিন্তু তার ভ্যালু ওরিয়েন্টেশনের উপরে বেশ করে। অর্থাৎ পাঁচটা ব্যক্তি পাঁচ রকম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসতে পারে। ধরো পাঁচজন ব্যক্তি ফাইভ রিলিজিয়াস ক্যান্ডিডেট, কেউ একজন হিন্দু, কেউ একজন ইসলাম ধর্মের, কেউ খ্রিস্টানিটি, কেউ বৌদ্ধ, কেউ জৈন। তাহলে ধরো এই যে পাঁচ বন্ধু বা পাঁচ ব্যক্তি ধরো পাঁচ রকম ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছে, পাঁচ রকম ভাবে ঘটনাটা ব্যাখ্যা করেছে, পাঁচ রকম ভাবে ব্যাখ্যা করেছে মানে তাদের প্রত্যেকে সেখানে ভ্যালু অ্যাড হয়ে আছে। ভ্যালু মানে হচ্ছে একটা ব্যক্তির জীবনশৈলী, ঠিক আছে, একটা ব্যক্তির পার্ট, ব্যক্তি কিভাবে সমাজ থেকে যে যে উপাদানগুলোকে, ট্রেড গুলোকে সংগ্রহ করে, যে ট্রেড গুলোকে সংগ্রহ করছে, এগুলো সবই একত্রিত হয়ে একটা ভ্যালু পরিকাঠামো তৈরি করে। অর্থাৎ সামাজিক মানদণ্ড, কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটা ঠিক কোনটা বেঠিক, কিভাবে জীবনকে নিয়ন্ত্রণ করা উচিত, কি ধরনের ড্রেস করা উচিত পরিস্থিতি প্রেক্ষাপটে, এগুলো সব কিন্তু দেখো ভ্যালুর মধ্যে পাবে, ভ্যালু ওরিয়েন্টেশনের মধ্যে কিন্তু এগুলো ফুটে উঠবে। ওয়েবার বলছে কি, ওয়েবার বলছে যে হ্যাঁ ডেফিনেটলি প্রত্যেকটা ব্যক্তির তো ভ্যালু রয়েছে, কারণ ওয়েবার আলোচনা ব্যক্তি গুরুত্ব পাচ্ছে, তাহলে ব্যক্তির নিজস্ব ভ্যালু থাকবে, এটা তো স্বাভাবিক। তাহলে প্রশ্নটা কোথায়, ইম্পর্টেন্সটা কোথায়? ওয়েবারের ইম্পর্টেন্সটা হচ্ছে যে অবজেক্টিভিটি। ওয়েবার বলছে যে ভ্যালু ডেফিনেটলি থাকবে, বাট ইউ হ্যাভ টু বি ভ্যালু ফ্রি। অর্থাৎ ঘটনাটা কিভাবে ঘটছে এটাকে সম্পূর্ণভাবে ব্যক্তির ভ্যালু থেকে বাদ দিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ আমার ধর্মীয় প্রেক্ষাপট অনুযায়ী এই ঘটনাটা ঠিক মনে হচ্ছে না, কিন্তু সেটা কিন্তু আমার আলোচনার মধ্যে বা ব্যাখ্যার মধ্যে উঠে আসবে না। আমার ব্যাখ্যার মধ্যে কি উঠে আসবে? দ্য এক্সাক্ট ট্রুথ, দ্য এক্সাক্ট অবজেক্টিভিটি। তাহলে আমরা কি দেখলাম যে অবজেক্টিভিটি মানে হচ্ছে যে কোনো বিষয় বা ক্ষেত্রকে সায়েন্টিফিক ওয়েতে ব্যাখ্যা করা, অর্থাৎ সায়েন্টিফিক নলেজ এখানে খুব ইম্পর্টেন্ট। সায়েন্টিফিক নলেজের মধ্যে দিয়েই আমরা কিন্তু কি করব, আমরা এন্টায়ার সমাজ কাঠামোকে দেখতে পাবো, সমাজ কাঠামোকে বানাতে পারবো। আর যে কোনো ব্যক্তি জীবনকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কিন্তু অবজেক্টিভিটির প্রয়োজন রয়েছে। এই যে অবজেক্টিভিটির কথা বলা হচ্ছে তার সঙ্গে দেখো ভ্যালু ফ্রি রিলেটেড। কেন ভ্যালু ফ্রি রিলেটেড আছে? কারণ ওয়েবার কি বলছে, ওয়েবার বলছে যে প্রত্যেকটা ব্যক্তি তো সমাজকে ব্যাখ্যা করে, কিন্তু একজন ব্যক্তি যখন সমাজকে ব্যাখ্যা করবে, তার বক্তব্য রাখবে, তখন আমরা কি দেখব, সেই বক্তব্য রাখার ক্ষেত্রে তার বক্তব্য এমন হওয়া উচিত যে ঘটনাটি যেভাবে উপস্থাপিত হয়েছে ঠিক সেভাবেই যেন রিপ্রেজেন্টেড হয়। অর্থাৎ তার বক্তব্যের মধ্যে যেন কোথাও আমিত্ববোধ না থাকে, আমার নিজস্ব ধর্মীয় পরিকাঠামো না থাকে, নিজস্ব রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকে কোনো কি করা উচিত কি করা উচিত নয় সেই বোধ গুলো যেন না রাখা হয়।
তবেই কিন্তু প্রকৃত অর্থে সেই ঘটনার যথাযথ ব্যাখ্যা দেওয়া যাবে। ধরো আমি যদি একটা হিন্দু ধর্মের ব্যক্তি যদি হয়, তাহলে রাস্তার ধারে ধরো গোমাংস নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে, তাহলে আমার প্রতিক্রিয়ার মধ্যে একটা স্বাভাবিক পরিবর্তন হবে, কারণ গরু হচ্ছে হিন্দুদের দেবতা এবং সে যেহেতু আঘাত পেয়েছে, তার যদি সমস্যা হয়েছে, তাহলে কিন্তু আমার আমার আবেগ, আমার আমার অনুভূতিগত বিষয়গুলোকে তাড়না করবে কে? তাড়না করবে আমার ইমোশনস। তাই ভ্যালু ফ্রি হতে হবে। ঘটনাটা কেন ঘটেছে, কিভাবে ঘটেছে তাকে ব্যাখ্যা করতে হলে আমাকে সম্পূর্ণ নৈতিকভাবে অবজেক্টিভ ওয়েতে ব্যাখ্যা করতে হবে। সেই জন্যই কিন্তু ওয়েবার তার আলোচনায় অবজেক্টিভিটি এবং ভ্যালু ফ্রি কথা বলছে। দুটোকেই আমরা আলোচনা করব। অবজেক্টিভিটি মানে অবজেক্টিভ প্রিন্সিপালের ব্যবহারের কথা বলছেন। ভ্যালু ফ্রি মানে হচ্ছে এমন একটা প্রিন্সিপালস, এমন একটা অস্ত্র যেটা ব্যক্তিকে সাহায্য করবে সমাজের সঠিক চিত্রকে তুলে ধরতে। এরপরে যে টপিকটা আমরা দেখবো, ওয়েবারের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আইডিয়াল টাইপ। আইডিয়াল টাইপের একটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনটা কিন্তু খুব এসেনশিয়াল, এবং সেই ডেফিনেশনের মধ্যে দিয়ে ওয়েবার সমাজে তার নিজস্ব ব্যক্তিকেন্দ্রিক ব্যাখ্যা, অবজেক্টিভ ব্যাখ্যা, এগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন। তাহলে আমরা দেখে নিই আইডিয়াল এবং আইডিয়াল টাইপ। এই শব্দটা খুব খুব ফ্যামিলিয়ার তোমাদের কাছে। আইডিয়াল মানে কি? আইডিয়াল মানে হচ্ছে সব থেকে বেস্ট থিংস, তার মানে যেটা যেটা আদর্শ হওয়া উচিত, যেটা হ্যাঁ মনে হয় যে দিস দ্য পারফেক্ট। তাহলে বলি না আমরা যে দ্য ড্রেস ইজ দ্য পারফেক্ট, তার মানে হচ্ছে দ্য আইডিয়াল প্যারামিটার। হয়তো এর পরে আর ওর মধ্যে কিছু সংযোজন করা যাবে না, বা এর পরে আর ওর সঙ্গে কিছু অ্যাড করা গেল না। এই যে আইডিয়াল টাইপের কথা বলা হচ্ছে এখানে, এই আইডিয়াল টাইপ, এই আইডিয়াল টাইপে কি বলা হচ্ছে? দেখো, এই আইডিয়াল টাইপের মধ্যে দিয়ে ওয়েবার দেখাতে চাইছেন যে সমাজে ব্যক্তি যে তার অ্যাকশন গুলো এক্সিকিউট করে, মানে ব্যক্তি সবসময় কোনো না কোনো কাজ করছে, তাহলে সবসময় যে কোনো না কোনো কাজ করছে, এই কাজের মধ্যে দিয়ে সে কিন্তু সেই কাজটার বেস্ট জিনিসটা পেতে চায়। তাহলে তোমরা পরীক্ষায় পড়াশোনা করছো, তাহলে পড়াশোনা করার মধ্যে দিয়ে কি তুমি পড়াশোনা করার মধ্যে তুমি চাইছো সব থেকে বেস্ট রেজাল্ট যেন তোমার হয়, বা সব থেকে টপ রেজাল্ট। রেজাল্টের সব থেকে গুড প্যারামিটার কি? একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট যদি কেউ হয়, তাহলে তাকে ধরো গোল্ড মেডেলিস্ট দেওয়া হয়, তাকে ধরো মানপত্র দিয়ে ভূষিত করা হয়, তার বাড়িতে ধরো একটা মান সম্মানের ব্যাপার থাকে। তাহলে ফার্স্ট ক্লাস ফার্স্টের যে ফ্যাক্টর, এটা তো একটা আইডিয়াল টাইপের ফ্যাক্ট। ব্যক্তি ধরেই নিয়েছে যে ফার্স্ট ক্লাস ফার্স্টটা হচ্ছে সব থেকে আইডিয়াল অ্যাসপেক্ট, এটা আমাকে পেতেই হবে, সেই মতো করে আমাকে পড়াশোনা করতে হবে। ওয়েবার এই শব্দটা কেন ব্যবহার করলো? ওয়েবার এই শব্দটা ব্যবহার করেছে কেন, তার কারণ দেখো, তিনি বলছেন যে সমাজে ব্যক্তি বিভিন্ন অ্যাকশনের মধ্যে দিয়ে জাস্টিফাই, মানে নিজেকে জাস্টিফাই করে। অর্থাৎ ব্যক্তি সমাজ সব সময় কোনো না কোনো কাজ করছেই। তোমরা ধরো ভার্চুয়ালি ফোনে ল্যাপটপ থ্রু এই ক্লাসটা করছো, প্রত্যেকে এই যে নিজের কাজটা করছে, মানে প্রত্যেকের লাইফের নির্দিষ্ট কি আছে, প্রত্যেকের লাইফের নির্দিষ্ট গোল বা লক্ষ্য রয়েছে। এই যে গোল বা লক্ষ্যের কথা বলা হচ্ছে, এই গোল বা লক্ষ্য সবসময় ব্যক্তিকে কোন নির্দিষ্ট জিনিস পেতে সহায়তা করে। আইডিয়াল টাইপ হচ্ছে সেই ধারণা যে ব্যক্তির কাছে গোল বা লক্ষ্যকে ফাইন টিউন করে। অর্থাৎ তুমি রেজাল্ট, যেটা বললাম, তুমি রেজাল্ট করতে চাইছো, তুমি সবথেকে বেস্ট রেজাল্টটা করতে চাইছো। তুমি ধরো একটা মোবাইল ফোন কিনবে, তোমার যা বাজেট, যে বাজেটটা তোমার কাছে আছে, সেই বাজেটের সবথেকে দামি, সবথেকে বেস্ট কনফিগারেশনের ফোনটা তুমি কিনতে চাইবে। তাহলে আমরা কি দেখবো? আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম কি আইডিয়াল টাইপ হচ্ছে এমন একটা প্যারামিটার, হিউরিস্টিক ডিভাইস, অর্থাৎ মাপন যন্ত্র,
বা এটাকে কার্লবার্জ যেটাকে বলছে, মেজারিং রড যেটাকে বলে কার্লবার্জ। তাহলে এই যে হিউরিস্টিক ডিভাইস বা ধরো মেজারিং রড, এর মধ্যে দিয়ে আমরা যে লক্ষ্যই পেতে চাই তার একটা প্যারামিটার তৈরি করি, অর্থাৎ কোন জায়গায় আমি পৌঁছাবো, কোনটা সবথেকে বেস্ট অ্যাপ্লিকেবিলিটি হওয়া উচিত, সেইখান থেকে জন্ম নিচ্ছে আইডিয়াল টাইপ। এবং খুব স্বাভাবিকভাবে যে জিনিসটা আমাদের দেখতে হবে, এই যে আইডিয়াল টাইপ রয়েছে, এই আইডিয়াল টাইপটা ওয়েবার দেখানোর চেষ্টা করছেন যে পরবর্তীকালে তার বিভিন্ন কাজের ক্ষেত্রে তিনি এটাকে অ্যাপ্লাই করেছেন, এবং মানুষও কিন্তু তার সারা জীবনব্যাপী এটাকে অ্যাপ্লাই করে থাকে। যেটা আমি বললাম তোমাদের, দেখো এই যে বলছি মানুষ সারা জীবনব্যাপী অ্যাপ্লাই করে থাকে, তাহলে যে কোনো কাজ করার ক্ষেত্রে ব্যক্তি যে কাজই করুক না কেন তার একটা লক্ষ্যমাত্রা স্থির করে। আর এই যে লক্ষ্যমাত্রা স্থির করে, লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য কিছু নির্দিষ্ট কি রয়েছে, কিছু নির্দিষ্ট ভ্যালুজ রয়েছে। আমি তার হুট করে পেতে পারি না। বা ধরো কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছে, তাহলে ভালো রেজাল্ট করার জন্য ইউ হ্যাভ টু স্টাডি হার্ড, ভালো করে পড়াশোনা করতে হবে। কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য কেউ ধরো টুকলিও করে। তাহলে লক্ষ্য হচ্ছে কি, লক্ষ্য হচ্ছে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য উপায় কিন্তু ভিন্ন ভিন্ন হতেই পারে। সেজন্য ওয়েবার বলছে যে আইডিয়াল টাইপ সবসময় সেই বেস্ট উপায়টাকে রিপ্রেজেন্ট করার কথা বলে, আর সব থেকে ভালো উপায়টা কি, যে কোনো কাজে সব থেকে বেস্ট থিংটা কি। ধরো কোনো জায়গায় ধরো তুমি রেস্টুরেন্টে গেছো চয়েস খাওয়ার খাওয়ার জন্য, তুমি ধরো অর্ডার করলে যে তোমাদের রেস্টুরেন্টের সব থেকে বেস্ট মেনুটা কি, সেই মেনুটা আমায় দাও। তাহলে এই যে দেখো দ্য বেস্ট থিংস, বেস্ট থিংস থেকে আমরা কি দেখলাম, বেস্ট থিংস থেকে আমরা একটা নতুন ধারণা পেলাম, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাকশন বা সামাজিক ক্রিয়া। এই যে সোশ্যাল অ্যাকশন বা সামাজিক ক্রিয়ার কথা তিনি বলছেন, একটু আগে আলোচনা করছিলাম সোশ্যাল অ্যাকশন বা সামাজিক ক্রিয়া নিয়ে। সামাজিক ক্রিয়ার ক্ষেত্রে তিনি কি বলছেন, ওয়েবার বলছে যে সোশ্যাল অ্যাকশন ইজ এ অ্যাকশন হুইচ ইজ ওরিয়েন্টেড টুয়ার্ডস আদার্স। তাহলে অ্যাকশন, যে কোনো অ্যাকশন তখনই সোশ্যাল অ্যাকশন হবে যখন ইট ইজ ওরিয়েন্টেড টুয়ার্ডস আদার। ধরো এই যে ক্লাসটা আমি অনলাইনে নিচ্ছি, যদি একটা সোশ্যাল অ্যাকশন করতে হয় তাহলে আমাকে ভার্চুয়ালি ভেবে নিতেই হচ্ছে যে তোমরা কিন্তু সেদিকে আছো, অর্থাৎ স্ক্রিনের উল্টো দিকে তোমাদের বাসস্থান রয়েছে, তোমাদের অবস্থান রয়েছে। তাহলে এই দেখো, ধরো রাস্তা দিয়ে তুমি যাওয়া আসা করছো, কোনো পুরনো বন্ধুর সঙ্গে তোমার দেখা হয়ে গেল, তার সঙ্গে কনভারসেশন হচ্ছে, সোশ্যাল অ্যাকশন। অর্থাৎ কনভারসেশন করে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা বা তার সঙ্গে ঝামেলা করে সম্পর্ক ত্যাগ করা, এই দুটোই কিন্তু কোথায় পড়ছে, এই দুটোই পড়ছে তোমার সোশ্যাল অ্যাকশন। তাহলে সোশ্যাল অ্যাকশনের আলোচনা প্রসঙ্গে আমরা স্টেপ বাই স্টেপ যাব। তাহলে এর আগের টপিকগুলো তোমরা হয়তো মনে রেখেছো। এরপরে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে সোশ্যাল অ্যাকশন। ওয়েবার কিন্তু তার আলোচনায় 4 ধরনের সোশ্যাল অ্যাকশনের কথা বলছে। কিরকম? জিউরিক রেশনাল অ্যাকশন, ওয়ার্ড রেশনাল অ্যাকশন, অ্যাফেক্টিভ অর ইমোশনাল অ্যাকশনস, আর এটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাকশন। যদিও ট্যালকট পার্সনস এর পার্সপেক্টিভ কিন্তু ওয়েবারের ধারণা থেকে ভিন্ন। ওয়েবার এই যে 4টে টপিক, 4টে টাইপস নিয়ে এসেছেন সোশ্যাল অ্যাকশনের মধ্যে, এখানে আমরা কি প্রথমটা কি দেখলাম, জিউরিক। জিউরিক মানে হচ্ছে লিগ্যাল রেশনাল, অর্থাৎ ব্যক্তি সেই ধরনের কাজ করে যে ব্যক্তির পেছনে একটা লজিক্যাল ওরিয়েন্টেশন রয়েছে, অর্থাৎ লজিকও রয়েছে এবং প্রপার মিনসও রয়েছে সেই লজিকটাকে অ্যাচিভ করার জন্য। কি রকম? যেমন এই যে লজিক্যাল অ্যাকশনের মধ্যে দেখো, ধরো একজন জাহাজের ক্যাপ্টেন, ওয়েবার এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করি তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে।
একজন জাহাজের ক্যাপ্টেন, আর ধরো জাহাজটা প্রথমে বানানো হলো, তাহলে জিউরিক রেশনালের ক্ষেত্রে ধরো জাহাজ বানানো হচ্ছে, একজন ইঞ্জিনিয়ার সে ধরো একটা জাহাজ বানাবে, তাহলে সে যখন জাহাজ বানাতে বসবে সে কিন্তু প্রথমে কি ঠিক করে, প্রপার ব্লুপ্রিন্ট ঠিক করে, তারপরে কতজন র মেটেরিয়াল লাগবে, কতজন তোমার কি বলে ওটাকে শ্রমিক লাগবে, কত র মেটেরিয়াল, কত শ্রমিক, এই সমস্ত জিনিসপত্রগুলো, আর কত দিনের মধ্যে কাজটাকে এক্সিকিউট করবে। আর খুব সিম্পল ইকুয়েশন বলছি, ধরো জাহাজটা তৈরি করতে আমার 5 বছর লাগবে, 5 বছর আমার লাগবে, কারণ কি, কারণ বিভিন্ন ওয়েদার ইমপ্যাক্ট আছে, যে পরিমাণ অর্থের বরাদ্দ রয়েছে, যে পরিমাণ শ্রমিক আমার কাছে রয়েছে, এবং যে পরিমাণ র মেটেরিয়াল আমার লাগে, সেটার উপরে ভিত্তি করে দেখছি আমার 5 ইয়ার্স লাগবে পুরো জাহাজটাকে তৈরি করতে। যদি দেখা যায় যে ব্যক্তি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজটা তৈরি করে দিয়েছে, তাহলে কিন্তু সেটা হবে জিউরিক রেশনাল অ্যাকশন। জিউরিক কেন, দেখুন এর মধ্যে মিনস আর এন্ডস এর মধ্যে একটা গুড কানেকশন রয়েছে। এন মানে হচ্ছে লক্ষ্যে পৌঁছানো, আর মিনস মানে হচ্ছে কি উপায় ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানো। সুতরাং আমরা কি দেখলাম, দিস কল দ্য জিউরিক রেশনাল অ্যাকশন। আর কি সেকেন্ড অপশনটা হচ্ছে ওয়াট রেশনাল অ্যাকশন, ওয়াট যেটাকে বলছে ভ্যালু ওরিয়েন্টেড রেশনাল অ্যাকশন। ওয়েবার এই শব্দটা কেন ব্যবহার করেছেন, তিনি বলছেন যে ব্যক্তি শুধুমাত্র যুক্তি দিয়ে কোনো কাজ করে তা নয়। তোমরা যে ভিলভেটো প্যারেটো পড়ো, প্যারেটো কিন্তু দেখাচ্ছেন যে ব্যক্তির যত কাজ করে তার মধ্যে খুব কম কাজই আছে যেগুলো যুক্তি কেন্দ্রিক, তার ম্যাক্সিমাম কাজই হচ্ছে যুক্তি বহির্ভূত। যুক্তি বহির্ভূত হলো তো। তাহলে কি পেলাম, তাহলে ওয়ার্ড রেশনালের ক্ষেত্রে সেই সংক্রান্ত কাজগুলো পেলাম যেগুলো ব্যক্তি ইমোশনালি করে, অর্থাৎ যার পেছনে ভ্যালু রয়েছে, ভ্যালু ওরিয়েন্টেড রেশনাল অ্যাকশন। অর্থাৎ ব্যক্তি যখন মূল্যবোধে দাঁড়িয়ে, ধরো মন্দিরে তোমরা যাও পুজো দিতে, বা ধরো মসজিদে তুমি গেছো, তাহলে মন্দিরে যদি পুজো দিতে যাও, বা ধরো মসজিদে তুমি ধর্মীয় কোনো অনুষ্ঠানে গেছো, যাওয়ার পেছনে কোথাও না কোথাও একটা ইমোশনাল ফ্যাক্টর রয়েছে, একটা ভ্যালু রয়েছে, ভ্যালু জাজমেন্ট রয়েছে। আমি ট্রেনে আসার সময় দেখছিলাম যে প্রচুর মানুষ ধর্মীয় স্থান থেকে ফিরছে, তার কপালে ত্রিশূলের ছবি আঁকা। ফলে স্বাভাবিকভাবেই কি দেখলাম, মানে স্বাভাবিকভাবে দেখলাম যে সমস্ত কাজ যেগুলো ব্যক্তি ভ্যালুর দ্বারা পরিচালিত করে, অর্থাৎ যেখানে মিনস গুলো ভ্যালু ওরিয়েন্টেড, তখন তাকে বলা হচ্ছে ভ্যালু রেশনাল, ওয়ার্ড রেশনাল অ্যাকশন। দেখো এরপরে 3 নম্বর যে টপিকটা আছে সেটা কি বলছে, সেটা হচ্ছে যে অ্যাফেক্টিভ অর ইমোশনাল অ্যাকশনস। অ্যাফেক্টিভ অর ইমোশনাল অ্যাকশনস এর ক্ষেত্রে কি বলছে, অ্যাফেক্টিভ আর ইমোশনাল এর ক্ষেত্রে ইমোশনস অর্থাৎ ব্যক্তি সেই সংক্রান্ত কাজ যেগুলো করে থাকে যেগুলো দ্বারা ইমোশন ব্যক্তিকে বেশি ফাইন টিউন করে। ধরো সিনেমা দেখতে গেছে, খুব টাচি মোমেন্ট, হিরো ধরো মারা যাচ্ছে, এই যে হিরো যখন মারা যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে ধরো তুমি এই হিরো মারা যাওয়ার জন্য তুমিও কাঁদতে শুরু করেছো, বা তোমরাও কাঁদতে শুরু করেছো, বা হিরোইন মারা যাচ্ছে, লিড রোলের ক্যারেক্টার মারা যাচ্ছে, তাহলে কাঁদতে শুরু করেছো। এই যে এটাকে তখন বলা হবে ইমোশনাল অ্যাকশনস। অর্থাৎ যে ধরনের কাজের পেছনে ইমোশনস কাজ করে, রিফ্লেক্সিভিটি কাজ করছে, ইমোশনস দ্বারা ব্যক্তি চালিত হচ্ছে, যেটা করা উচিত, এটা আমার করা উচিত নয়, এই ধরনের চিন্তা ভাবনাগুলো যখন ইমোশনস থেকে আসছে,
তখন থেকে বলছে অ্যাফেক্টিভ অর ইমোশনাল অ্যাকশনস। তারপরে যে টপিকটা তিনি বলছেন সেটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাকশন। তাহলে কি পেলাম? একটা হচ্ছে জিউরিক রেশনাল অ্যাকশন, ওয়ার্ড রেশনাল অ্যাকশনস, অ্যাফেক্টিভ অর ইমোশনাল অ্যাকশনস, আরটা কি? আরটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাকশনস। ট্র্যাডিশনাল অ্যাকশনস কোনগুলো? ট্র্যাডিশনাল অ্যাকশন সেইগুলো যেগুলোর পেছনে ট্র্যাডিশনাল অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, ট্র্যাডিশনাল ওরিয়েন্টেশন রয়েছে। যেমন ধরো গুরুজনদের প্রণাম করা, বা মন্দিরে গেছো পুরোহিতকে প্রণাম করা। এইটাকে তখন কি বলা হয়? এটাকে তখন বলা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাকশনস। কেন ট্র্যাডিশনাল অ্যাকশনস? বিকজ দ্য পারসনস ইনফ্লুয়েন্সড বাই দ্য ট্র্যাডিশনাল ভ্যালুজ এন্ড কাস্টমস। ট্র্যাডিশনাল মূল্যবোধগুলো দ্বারা ব্যক্তি যখন প্রভাবিত হয় তখন তাকে বলা হয় অ্যাফেক্টিভ অর ইমোশনাল অ্যাকশন। তারপরে সোশ্যাল অ্যাকশনের বাদ দিয়ে আমরা আরেকটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে র্যাশনালিটি, যৌক্তিকতা। দুর্খেম তার পরবর্তীকালে যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে, সায়েন্স অ্যাজ এ ভোকেশন, পলিটিক্স অ্যাজ এ ভোকেশন, এই যে কনসেপ্টটা সায়েন্স অ্যাজ এ ভোকেশন, পলিটিক্স অ্যাজ এ ভোকেশন, এই টপিকটার মধ্যে দিয়ে কিন্তু ওয়েবার দেখানোর চেষ্টা করেছেন দ্য ইম্পর্টেন্স অফ কজালিটি। তাহলে আমরা কি পেলাম? তাকে খুব প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে র্যাশনালিটি পার্সপেক্টিভটা, এই র্যাশনালিটি পার্সপেক্টিভ যদি ফাইন টিউন করো, ফাইন টিউন করে দেখতে পাবে যে দেখো র্যাশনালের মধ্যে ওয়েবার বলছেন যে হ্যাঁ ব্যক্তি ডেফিনেটলি সমাজের মধ্যে ইনভলভ, ব্যক্তির ভ্যালুও ইনভলভ, কিন্তু আমরা কিভাবে সেটাকে জাস্টিফাই করব? থ্রু র্যাশনাল ওয়ে। কারণ আধুনিক সমাজ হচ্ছে যুক্তিকেন্দ্রিক সমাজ, আধুনিক সমাজ ইন্ডাস্ট্রিয়াল বেস সমাজ, এখানে গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট রয়েছে, আরবানাইজেশন রয়েছে, মডার্নাইজেশন রয়েছে। তাহলে ব্যক্তি যখন কোনো বিষয়কে ব্যাখ্যা করবে তার পেছনে যেন একটা র্যাশনাল ওরিয়েন্টেশন থাকে, অর্থাৎ তার ফলে অন্য ব্যক্তির কাছে সেটা ক্লিয়ারলি এক্সিকিউট হবে। অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স যেমন দেখেছো, ধরো 2+2 বা ধরো কোনটা ম্যাথমেটিক্যাল সায়েন্স তুমি দেখো, ধরো কোনটা জিনিস ধরো 2+2 সমান 4, ফিজিক্যাল সায়েন্স ধরো তোমার একটা মলিকিউল ধরো, একটা মলিকিউল মিলে ধরো একটা নতুন মলিকিউল তৈরি হয়েছে, হাইড্রোজেন প্লাস অক্সিজেন ধরো জল। এই যে কনসেপ্ট, এগুলো অপরিবর্তনীয়, ঠিক আছে? এগুলো এগুলো হবেই, অবসম্ভাবী, খুব কংক্রিটাইজ র্যাশনালাইজ ফ্যাক্ট এগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে ওয়েবার তার এগুলো নিয়ে ডিল করছে না। ওয়েবার ডিল করছে কাকে নিয়ে? ওয়েবার ডিল করছে হিউম্যানকে নিয়ে। তাহলে হিউম্যানকে যখন ডিল করব, তাহলে হিউম্যানকে কি করতে হবে? হিউম্যানকে হতে হবে র্যাশনাল, ভ্যালু ফ্রি হতে হবে। সমাজকে যখন ব্যাখ্যা করতে হবে তাকে র্যাশনালিটির প্রয়োগ ঘটাতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে র্যাশনালিটি, এই র্যাশনালিটি আলোচনা প্রসঙ্গে ওয়েবার কিন্তু পরবর্তীকালে ক্রিটিসাইজ করছেন। ওয়েবার সায়েন্স অ্যাজ এ ভোকেশন, ঠিক আছে, সায়েন্স অ্যাজ এ পলিটিক্স তিনি কিন্তু ক্রিটিসাইজ করছেন, এবং তিনি কিন্তু বলছে, চেষ্টা করছেন, কি চেষ্টা করছেন? যে ব্যক্তিকে স্পেস দাও, ব্যক্তিকে স্পেসের প্রয়োজন আছে। ব্যক্তি ইনভলভমেন্টে বা আঘাত পাওয়ার ক্ষেত্রে যে কাঁটার ইউজ হয়েছে, নয় এই যে ধরো ব্যক্তি সবসময় সমাজের ক্ষেত্রে এই যে কাঁটার মতো সমাজের রুলস এন্ড রেগুলেশন সবসময় নিজেকে আবদ্ধ করে রেখেছে। এই রুলস এন্ড রেগুলেশনের যে মায়াজাল, এইটা কিন্তু ব্যক্তির উপরে প্রেসার ফেলে। এটা ওয়েবার দেখাচ্ছেন যে ফিউচারিস্টিক যত হবে, অর্থাৎ মানুষ যত উপরের দিকে যাবে, সমাজ যত জটিল হবে, তত কিন্তু র্যাশনালিটি বাড়বে। এবং খুব এসেনশিয়াল একটা ঘটনা বলছেন উইদিন কোট, আয়রন কেজ যে কথা তিনি বলছেন, লোহার খাঁচা, এখানে লোহার খাঁচা মানে লোহা দিয়ে কোনো খাঁচা তৈরি করা নয় কিন্তু। আয়রন কেজ মানে হচ্ছে কি? আয়রন কেজ মানে হচ্ছে তিনি বলতে চাইছেন যে যুক্তি, র্যাশনালিটি, যৌক্তিকতা, রুলস রেগুলেশন, এটা এগুলো এত বেশি পাওয়ারফুল হয়ে যাবে, এগুলো এত বেশি ইম্পর্টেন্স হয়ে যাবে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, এগুলো এত বেশি গুরুত্ব পাবে
যা ব্যক্তির আচার আচরণকে নিয়ন্ত্রণ করবে সব সময় সব দিক থেকে। তোমরা যদি ফিউচারিস্টিক মুভিগুলো দেখো, যেগুলো ধরো হয় না অনেক ফিউচারিস্টিক মুভি যেমন আছে, তোমরা যদি ফিউচারিস্টিক মুভিগুলো দেখো সেখানে দেখবে যে ব্যক্তির জীবন যেন টেকনোলজিতে মোড়া রয়েছে। অর্থাৎ সবকিছুর পেছনে যেন একটা রুলস এন্ড রেগুলেশনস রয়েছে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সবকিছুর পেছনে দেখো আমরা একটা রুলস এন্ড রেগুলেশনের বাউন্ডারির মধ্যে রয়েছি। ওয়েবার বলছেন যে সমাজ যত জটিল হবে, ক্যাপিটালিজম যত বেশি কংক্রিটাইজ হবে, যত বেশি কমপ্লেক্স হবে, তত কিন্তু র্যাশনালিটির মাত্রা বাড়বে, যুক্তির মাত্রা বাড়বে, যৌক্তিকতা বাড়বে, এবং মানুষ এমন একটা সিচুয়েশনে পড়বে যখন তার কাছে তার সৃজনশীলতার বিকাশের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে। যেটা তিনি কোথায় আলোচনা করছেন, তার আয়রন কেজ কনসেপ্টে। সেই জন্য বলছে আয়রন কেজ অফ র্যাশনালিটি। এই যে ওয়েবারের পার্সপেক্টিভ আমরা যে র্যাশনালিটি পেলাম, র্যাশনালিটির পরে আমরা একটু আলোচনা করে নেব সবথেকে ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষাতে এটা খুব দেয়ও, সেটা যে ওয়েবারের তত্ত্বে রিলিজিয়ন এবং ইকোনমির মধ্যে কি রিলেশনশিপ রয়েছে সেটাকে খুঁজে বার করে। অর্থাৎ ধর্ম এবং অর্থের মধ্যে সম্পর্ক। দেখো, ধর্ম আর অর্থ এমন দুটো শব্দ যার গুরুত্ব সবসময় ব্যক্তি জীবনের উপর রয়েছে, এবং কেন এটি নিয়ে আলোচনা করছেন, এবং এই আলোচনাটা কিন্তু ওয়েবারকে ফেমাস করেছে। ওয়েবার তার দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে কিন্তু এই রিলিজিয়ন নিয়ে আলোচনা করছেন। পরবর্তীকালে তিনি দ্য রিলিজিয়ন অফ ইন্ডিয়া, চায়না, এনসিয়েন্ট জুডাইজম এরকম প্রচুর রিলিজিয়াস স্টাডি করেছেন। কিন্তু তথাকথিতভাবে আমরা যদি দেখি, তাহলে দেখবো যে ওয়েবার তার দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে ধর্মকে নিয়ে আলোচনা করছেন, অর্থকে নিয়ে আলোচনা করছেন। তিনি বলছেন যে এই যে মার্কস ইকোনমিক ডিটারমিনিজমের কথা বলছে, মার্কস যেখানে বলছে সবকিছুকে অর্থনীতি নির্ভর করে, সেই ধারণা থেকে ওয়েবার কি বলছে যে না, সব জায়গাতে কিন্তু অর্থের গুরুত্ব কম। অর্থের গুরুত্ব তাহলে কি করব? তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে দেখতে হবে যে ধর্ম কিভাবে অর্থনীতিকে প্রভাবিত করছে, সেই ধারণাটা এটা ওয়েবার দিয়েছে। তাহলে আমরা অলরেডি একটা দুটো ধর্ম পড়ে ফেলেছি, একটা যে মার্কসিয়ান অ্যাসপেক্ট আর দুর্খেমিয়ান অ্যাসপেক্ট। আমরা আবার পরবর্তীকালে যাব, আমরা রিলিজিয়ন নিয়ে আলোচনা করব। তাহলে ওয়েবার কি বলছে যে এই যে প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ন, তোমরা জানো যে প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ন হচ্ছে খ্রিস্টান ধর্মের একটা দিক। দুটো ওদের টাইপস আছে, প্রোটেস্ট্যান্ট আরটা হচ্ছে ক্যাথলিক। ক্যাথলিক হচ্ছে সেই ধরনের ধর্মীয় পরিকাঠামো খ্রিস্টান ধর্মের যেখানে তার জন্মকে নিয়ন্ত্রণ করার, অর্থাৎ এই যে রিলিজিয়াস অ্যাসপেক্ট, ধর্মীয় প্রেক্ষাপট থেকে যখন ব্যক্তিকে দেখব, তাহলে ধর্ম ব্যক্তির উপরে প্রভাব ফেলছে নাকি ব্যক্তির উপরে ধর্ম প্রভাব ফেলছে, এটা ওয়েবার আলোচনায় স্পষ্ট হয়ে যাবে। তো ওয়েবার তো পরবর্তীকালে থিঙ্কার, ওয়েবার আলোচনায় এটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং ওয়েবার এই যে প্রোটেস্ট্যান্ট রিলিজিয়নের আলোচনা প্রসঙ্গে বলে রাখি, ওয়েবার তার দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে কি বলছে? এই গ্রন্থে তিনি বলতে চাইছেন যে অর্থনীতি কিন্তু সবসময় জার্মানিতে ইকোনমিক ডেভেলপমেন্টের সোল রোল প্লে করছে তা নয়। এই রোল প্লে করার ক্ষেত্রে ধর্মের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং সেটাকে দেখাতে গিয়ে তিনি কি বলছেন, প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, দ্য ফেমাস বুক। এই প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজমে ওয়েবার কি দেখাচ্ছে? ওয়েবার বলছে যে দেখো, প্রোটেস্ট্যান্ট ধর্মের কিছু প্রিন্সিপালস রয়েছে, এই প্রিন্সিপালস গুলো ব্যক্তির উপরে এমন ভাবে প্রভাব ফেলেছে যার ফলে দেখা যাচ্ছে যে সমাজে ক্যাপিটালিজমের ডেভেলপমেন্ট হয়েছে। তিনি বলছেন যে রিলিজিয়ন একটা কজ ফ্যাক্টর,
কিন্তু এসেনশিয়াল আরো অনেকগুলো কজ রয়েছে। কিরকম ভাবে তিনি জার্মানিতে স্টাডি করে দেখাচ্ছেন যে যে সমস্ত ব্যক্তিরা সেই সময় জার্মানিতে ধনী ব্যক্তি তাদের ম্যাক্সিমাম জন হচ্ছে প্রোটেস্ট্যান্ট প্রিন্সিপালে ফলোয়ার্স। প্রোটেস্ট্যান্ট নামটা কি করে ওটা বলে দিই। উইলিয়াম এই যে প্রোটেস্ট্যান্ট থেকে যেটা ধরো প্রোটেস্ট থেকে আসছে জন ক্যালভিন খ্রিস্টান ধর্মের যে ট্র্যাডিশনাল ভিউ থেকে, যেটা হচ্ছে যে ক্যাথলিক ধর্ম বলে এটাকে, ক্যাথলিক ধর্মের বিরোধিতা করে বলছেন যে ক্যাথলিক ধর্ম ব্যক্তিকে সঠিক পথ দেখাতে পারে না, বরং ক্যাথলিক ধর্ম ব্যক্তিকে বিপথ চালনা করে। তাই এই বিপদ থেকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কি করব, এই মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমরা ধর্মীয় প্রিন্সিপালকে দেখার চেষ্টা করব। তিনি বলছেন যে সেই সময় জার্মানিতে, সুতরাং এই যে ধরো জন ক্যালভিন যখন ক্যাথলিক ধর্মের বিরোধিতা করছেন এবং নতুন ধর্ম তৈরি করছেন, যেহেতু প্রোটেস্ট করে তৈরি হয়েছে সেই জন্য বলা হয় প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ান। এই প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ানরা কিছু প্রিন্সিপালস ফলো করে। জন ক্যালভিন এক্ষেত্রে কতগুলো প্রিন্সিপালস এর কথা বলছেন। তিনি বলছেন যে ব্যক্তিরা এমন কতগুলো প্রিন্সিপালস ফলো করেছে জার্মানিতে সেই সময় যারা ধনী ব্যক্তি ছিল, যার ফলে তাদের পরোক্ষভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে। সুতরাং ইকোনমিক ডেভেলপমেন্টের পেছনে কোথাও না কোথাও কি রেসপন্সিবল, ইকোনমিক ডেভেলপমেন্টের পেছনে রেসপন্সিবল হচ্ছে রিলিজিয়ান। তাহলে ওয়েবারের আলোচনা তো মার্কসের আলোচনা থেকে ডিফারেন্ট হয়ে গেলই। ওয়েবার যেখানে দেখানোর চেষ্টা করছেন যে রিলিজিয়ানও কোথাও না কোথাও তোমার ইকোনমিক ডেভেলপমেন্টের রেসপন্সিবল, সেখানে তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে দেখতে হবে ওয়েবারের রিলিজিয়ানের প্রিন্সিপালগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আজকে নয়, এটা একটা বড় টপিক আছে, আমরা সেটাকে নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে। আজকে ইনিশিয়ালি সেটা ওভারভিউ দিচ্ছি। তাহলে রিলিজিয়ানটা খুব ভালো করে পড়া, কারণ হচ্ছে রিলিজিয়ান টপিকটা থেকে কিন্তু অনেক কোশ্চেন্স আসে। আর কি দেখবো আমরা, আর আমরা ক্যাপিটালিজমটা একটু দেখে নেব, কারণ হচ্ছে ক্যাপিটালিজম নিয়ে মার্কস আলোচনা করেছে, পরবর্তীকালে ওয়েবার আলোচনা করছে। ক্যাপিটালিজমকে মার্কস যেভাবে দেখাচ্ছে, মার্কস বলছে সোশিয়ালিস্ট সমাজ যখন আসবে তখন ক্যাপিটালিজম অ্যাবলিশড হয়ে যাবে, অর্থাৎ ক্যাপিটালিজম অ্যাবলিশ করার জন্য কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সোশিয়ালিস্ট সোসাইটির আগমন হবে। যে কমিউনিস্ট সোসাইটিতে আমরা পৌঁছাবো, যেখানে একটা ইকুইলিব্রিয়াম আসবে, ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল অ্যাসপেক্ট উঠে আসবে। এই যে মার্কস বলছে, মার্কসের কথাকে তিনি বলছেন যে না, এটা পসিবল না, ক্যাপিটালিজমকে এভাবে দূর করা যাবে না, এটা একটা ইনএভিটেবল, অবসম্ভাবী একটা ঘটনা। তিনি বলছেন যে সমাজের মধ্যে বিভিন্ন সোশ্যাল ক্লাস রয়েছে এবং এই ক্লাসগুলোকে তিনি কতগুলো ভাগে ভাগও করেছেন, এবং তার আলোচনায় মিডল ক্লাসের অ্যাসপেক্ট কিন্তু ফুটে আসছে। মিডল ক্লাসের অ্যাসপেক্ট যখন ফুটে আসছে, এবং তিনি কিন্তু কি বলছেন, তিনি পেটি বুর্জুয়াসের কথা বলছেন, তিনি কিন্তু আরো অনেকগুলো শ্রেণীর কথা বলছেন মিডল ক্লাস, মিডল অ্যাসপেক্টের থেকে আলোচনা করবো আমরা। এটা কেন বলছেন, তার কারণ হচ্ছে যে সমাজের মধ্যে কিন্তু ধর্মের একটা গুরুত্ব রয়েছে। এই প্রিন্সিপাল গুলো সবসময় ব্যক্তিকে প্রভাবিত করে। মধ্যে একটা প্রিন্সিপাল কোয়েশ্চেন, একটা প্রিন্সিপালটা বলি। ধরো বলছে যে যে অলমাইটি, ঈশ্বর তো অলমাইটি, সব সব চারিদিকে বিরাজমান, কান কান প্রত্যেকটা অংশের মধ্যে তার অস্তিত্ব রয়েছে। তাহলে এই যে অলমাইটি, যার যার প্রত্যেকটা অস্তিত্ব পৃথিবীর প্রত্যেকটা কণার মধ্যে রয়েছে, ওয়েবার বলছে, ওয়েবার অ্যাকচুয়ালি ক্যালভিনিজমের প্রিন্সিপালগুলো থেকেই কনভে করছেন। ক্যালভিন প্রিন্সিপালে বলা হচ্ছে যে এই যে বিশাল অসীম শক্তির অধিকারী ঈশ্বর, এই অসীম শক্তির অধিকারী ঈশ্বরের উপাসনা করে লাভ নেই এবং সারাটা দিন তার মধ্যে নিমজ্জিত হয়ে লাভ নেই। তার কারণ হচ্ছে যে সে ব্যক্তিকে সঠিক পথ দেখাবে না, ব্যক্তি তার মধ্যে বরঞ্চ আরো উলঝে যাবে, আরো বেশি জট পাকিয়ে যাবে। তাই তার সব থেকে গুড ওয়ে কি, তার পরের প্রিন্সিপালটা বলছে ও কাজই ধর্ম। তাহলে রিলিজিয়ন হচ্ছে কি, তাহলে ওয়ার্শিপ। এই যে রিলিজিয়নকে তিনি ওয়ার্শিপ হিসাবে দেখাচ্ছেন,
এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। সুতরাং আমরা কি দেখলাম, আমরা অনেকগুলো জিনিসকে র্যাপ আপ করলাম। ক্যাপিটালিজমটা বলে দিয়ে শেষ করে দেবো আজকে। ক্যাপিটালিজমের আলোচনাতেও কিন্তু মার্কসের বক্তব্য সব থেকে শ্রেষ্ঠ, কারণ একটু আগেই বলছিলাম মার্কস কিন্তু সোশিয়ালিস্ট সমাজের কথা বলছে, যেখানে ক্যাপিটালিজম মুছে যাবে, প্রত্যেকের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আছে, সকলে একই জায়গায় একইভাবে ফিরে আসবে। কিন্তু মার্কসের তত্ত্ব কিন্তু আমরা জানি প্রচুর সমালোচনা হয়েছে, মার্কসের তত্ত্বের বিরুদ্ধে প্রচুর ক্রিটিসিজম আছে। ওয়েবার বলছে যে না, ওয়েবার বলছেন যে ইকোনমিক সোসাইটি ক্যাপিটালিজম কখনোই মুছে যাবে না, থেকে যাবে। যত দিন যাবে এটা কমপ্লেক্স হয়, আরো বেশি জটিল হয়ে যাবে, ব্যক্তি জীবনের উপর এটা এমন ভাবে প্রভাব ফেলবে যাতে ব্যক্তি এর থেকে বাইরে বেরোতেই না পারে। অর্থাৎ বিভিন্ন সোশ্যাল টাস্ক, বিভিন্ন ফ্যামিলি টাস্ক, বিভিন্ন ফ্রেন্ড ওরিয়েন্টেড টাস্ক, তারপরে ধরো তার নিজস্ব লাইফস্টাইল, আপব্রিঙ্গিং, এই সমস্ত জিনিসগুলো এমন ভাবে ব্যক্তিকে ঘিরে রয়েছে, এমন ভাবে ব্যক্তি জীবনের উপরে প্রভাব ফেলছে যে বিপ্লব করার কোনো প্রয়োজন নেই। তার কিন্তু সেই জায়গার মধ্যে বিরোধিতাই নেই, অর্থাৎ সে গ্র্যাজুয়ালি অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তাহলে এই যে ক্যাপিটালিজমের যে অ্যাসপেক্ট, অর্থাৎ ক্যাপিটালিজম অনুপাতে মার্কস অনুপাতে ক্যাপিটালিজম মুছে গিয়ে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ধরো সোশিয়ালিজম আসছে, কিন্তু যে সেটাই শেষ কথা হয়, তাহলে সোভিয়েত রাশিয়াতে সোশিয়ালিজম আসার পরে কেন আবার ক্যাপিটালিজম শিফট করে গেল? ওয়েবার বলছেন যে এটাই তো অবসম্ভাবী, কারণ ক্যাপিটালিজম দিন দিন জটিল হবে, মুছে যাবে না, মানুষের চাহিদা আরো বেশি বাড়বে, কমে যাবে না। তাহলে এই যে চাহিদা কেন্দ্রিক বিবর্তন, ক্যাপিটালিজমের এই যে নিগূঢ় অস্তিত্বগত প্রেক্ষাপট, এটা কিন্তু বুঝতে হবে আমাদের। তাহলে এন্টায়ার ওয়েবার যদি আমরা সামারাইজ করার চেষ্টা করি, ওয়েবারকে সামারাইজ করলে আমরা কি কি পাবো? ওয়েবার প্রথমত জার্মান সোশিওলজিস্ট, among three essential sociologists, one of them, তিনটে ব্যক্তির নাম কি বলেছিলাম? মার্কস, ডুকেন, ওয়েবার। ওয়েবার ক্লাসিক্যাল সোশিওলজিস্ট, ওয়েবার প্রথম থিঙ্কার যে মাইক্রো অ্যাসপেক্ট থেকে দেখার চেষ্টা করছে সোসাইটিকে, ব্যক্তি কিভাবে দেখে, ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং বলে, এটা খুব এসেনশিয়াল টপিক আছে, পড়াবো, দিস কল দা ভাস্তেইন। ভাস্তেইন মানে কি? জার্মান ওয়ার্ড ভাস্তেইন, আমরা আগে আলোচনা করেছিলাম। ভাস্তেইন মানে হচ্ছে কোনো ব্যক্তির সিচুয়েশনকে তার জায়গা থেকে দেখে। আর কোনো ব্যক্তি এমন একটা পরিস্থিতিতে পড়েছে, তার সেই পরিস্থিতির যথার্থ ব্যাখ্যা তখনই হবে যখন আমরা তার জায়গা থেকে, তার পজিশনস থেকে তার সোশ্যাল সিচুয়েশনসকে দেখবো। তাহলে ভাস্তেন হচ্ছে, এটা বলছে ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং, ইন্টারপ্রিয়েট করা, সিচুয়েশনটাকে নিজের মধ্যে ইন্টারনালাইজ করা, দিয়ে তার যথার্থ ব্যাখ্যা রিপ্রেজেন্ট করা, এটাকেই বলছে ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং। এটাকে ভাস্তেনও বলে, মাথায় রাখবেন। তাহলে ইন্টারপ্রেটিভ আন্ডারস্ট্যান্ডিং ও ভাস্তেন, তাই এমন একটা ক্লিয়ার কনসেপচুয়াল ভিউ রাখা উচিত যেখান থেকে ওয়েবারকে বোঝা সহজ। কি পড়তে হবে এখান থেকে আমাদেরকে? ওয়েবারের খুব এসেনশিয়াল টপিক, প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। সেকেন্ড হচ্ছে দ্য আইডিয়াল টাইপ, আর দেখবো আমরা এখান থেকে কজালিটি, ভাস্তেহীন, রেশনালিটি। তাই আজকে ওয়েবারের এই যে টপিকটা আমরা শেষ করলাম, পরবর্তীকালে আমরা নতুন টপিক নিয়ে আসবো এবং সেটা ওয়েবারের এই যে আজকে ওভারভিউটা হলো সেটাকে আমরা ইন ডিটেইল আলোচনা করার চেষ্টা করব।